আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে ঢাকা সহ সারা দেশ। চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় রাজবাড়িতে শীতকালীন মহড়া স্থগিত। বর্তমানে দেশে মোট ভোটার 12,36,83,000। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 20 জানুয়ারি থেকে হালনাগাদ কার্যক্রম শুরু। আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দাবি মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করবে বিএনপি। শেষ মুহূর্তে বিসিএস এর নিয়োগে বাদ পড়েছেন অনেকেই। অন্য চাকরি ছেড়ে হতাশায় ভুক্তভোগীরা। বিষয়গুলো আবারও যাচাইয়ের আবেদন। এবং সংকটের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে গার্মেন্টস শিল্প। বছর জুড়ে নানা সংকটের পরও রেকর্ড $2,000 কোটি তৈরি পোশাক রফতানি। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বছরের শুরুতেই হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর সাথে আকাশও রয়েছে মেঘলা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠান্ডাজনিত নানা রোগে হাসপাতালে বাড়ছে রোগীদের সংখ্যা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। চুয়াডাঙ্গায় টানা দুদিন ধরে নেই সূর্যের দেখা। উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে জেলায়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। কনকনে ঠান্ডা আর সাথে হিমেল বাতাসের দাপটে আবারও শীত বেড়েছে নওগাঁয়। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণের জেলা বরিশালেও বেড়েছে শীতের তীব্রতা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ছিন্নমূল মানুষেরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত রোগীর প্রকোপ, যার মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। শেরপুরের জনপদে জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরেই সূর্যের দেখা মিলছে না। আকাশও রয়েছে মেঘলা। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁও, শরীয়তপুর, ঝালকাঠি, পটুয়াখালীতেও বেড়েছে শীতের প্রকোপ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে ঘন কুয়াশার কারণে রাজবাড়িতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের সমাপনী মহড়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিচ্ছেন না। এজন্য মহড়া স্থগিত করা হয়েছে। এর আগে রাজবাড়ির কালুখালীর সাদার চরে সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রস্তুত রাখা হয়েছিল সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কিন্তু ঘন কুয়াশায় হেলিকপ্টার চলাচল বিঘ্নিত হওয়ায় প্রধান উপদেষ্টা ঢাকা থেকে রওনা হতে পারেননি। ফলে শীতকালীন মহড়া স্থগিত করে সেনাবাহিনী। এই মুহূর্তে রাজবাড়িতে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। শীতকালীন মহড়া স্থগিত সহ সেখানকার আবহাওয়া পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সায়েম, শীতকালীন এই মহড়া আবার কবে কিংবা কখন হবে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? তোহা, তার আগে আমি আপনাকে এখানকার শীত সম্পর্কে জানাই। আপনি দেখতে পাচ্ছেন যে আমি একেবারে পদ্মার পাড়ে রয়েছি এবং এখানে আপনার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যদি আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু পেছনে কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন এবং সকালে কিন্তু আরো বেশি ঘন কুয়াশা ছিল এবং এই ঘন কুয়াশার কারণে মানুষের চলাচল, মানুষের স্বাভাবিক কাজকর্ম বেশ বিঘ্নিত হচ্ছে।
এবং আমরা সকালে যখন রাজবাড়ী শহর থেকে এই কালুখালী সাদারচরে আসি তখনও দেখেছি কিন্তু মানুষ একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু সাধারণ মানুষ খুব একটা বের হননি। এবং রাতে যখন আমরা রাজবাড়ী শহরে ছিলাম তখনও কিন্তু দেখেছি যে সন্ধ্যা নামতেই কিন্তু মানুষ ঘরে ঢুকে গেছেন, যে শীতের তীব্রতা এমনটা রয়েছে। এবং এখন বেলা বাড়তে বাড়তে যদিও রোদ কিছুটা বেড়েছে কিন্তু শীত কিন্তু কমেনি। এক ধরনের কনকনে শীত রয়েছে এবং হিমেল হাওয়া এখানে বইছে। যদিও যাদের একেবারে জরুরি কাজ, জীবিকা নির্বাহের জন্য যাদের একেবারে বের হতে হয় তারা বের হচ্ছেন। আমি আপনাকে শীতকালীন মহড়া সম্পর্কে যদি দেখাই, এখানে কিন্তু শীতকালীন মহড়ার জন্য এই সাদারচরে সব ধরনের প্রস্তুতি কিন্তু সেনাবাহিনী শেষ করেছিল। 18 ডিসেম্বর থেকে এই প্রশিক্ষণ সেনাবাহিনীর চলছিল। শীতকালীন একটি বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি সেনাবাহিনীর চলে, সেটি 18 ডিসেম্বর থেকে চলে আজকে সেটি শেষ হওয়ার কথা ছিল। এবং এই মহড়ায় প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান এবং উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য এখানে আসার কথা ছিল। মূলত এক ধরনের কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে এখানে সেনাবাহিনী কিভাবে আসলে বহিঃশত্রুর মোকাবেলা করে সেই বিষয়টি 1 ঘন্টার তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মাধ্যমে প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করার কথা ছিল। কিন্তু আপনি জানেন যে সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে এবং ঘন কুয়াশা রয়েছে, ঢাকাতেও সেরকম ঘন কুয়াশা রয়েছে এবং প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীরা মূলত হেলিকপ্টার যোগে এখানে আসার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার চলাচল বিঘ্নিত হওয়ায় প্রধান উপদেষ্টা সহ অতিথিরা এখানে আসতে পারেনি। সেজন্য আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং এই কর্মসূচি হয়তো 5 অথবা 9 ডিসেম্বর আবার হতে পারে। সেই ক্ষেত্রে এখানকার আসলে আজকেই এখানে যে ক্যাম্পগুলো করা হয়েছে, ক্যাম্প করে সেনা সদস্যরা 18 তারিখ থেকে অবস্থান করছিলেন, আজকে সেটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাদের এই অবস্থান আরো বাড়বে 5 তারিখ অথবা 9 তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। জি সায়েম, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে শীত। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের, মৃদু বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। ফলে নাজেহাল খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এমন অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বুধবার মধ্যরাত থেকেই হিমেল হাওয়ার সাথে সাথে ঘন কুয়াশা বইছে রাজধানীতে। বৃহস্পতিবার দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। ধীর গতিতে চলাফেরা করছে যানবাহন। রাস্তায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। শীত সবার জন্য আরামের না, খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়িয়েছে প্রশান্তির শীত। শীতের প্রকোপ রাজধানীতে এতটাই বেশি যে রাজধানীর বিভিন্ন এলাকায় এরকম জটলা দেখতে পাওয়া যাবে, কারণ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করা হচ্ছে। একটু কথা বলতে চাই একজনের সাথে। আসলে শীতের পরিস্থিতি কি আজকে একটু বলবেন? না, শীতের পরিস্থিতি আজকে আমার কাছে তো ভালো মনে হচ্ছে না। এর আগে মানে আমার কাছে এত শীত লাগে না, আজকে যেই পরিমাণ শীত, এই তো দেখতেই পাচ্ছেন যে আমরা এক্সাম দিতে আসছিলাম। আরে কাকা, আজকে ঠান্ডা অত্যন্ত বেশি। আত্মহত না বললি না, তো আগুন তাকাইলাম না। এই শীতে ঠান্ডার কারণে যাত্রী ওঠে না গাড়িতে, তো অনেক অনেক কষ্ট করে এদিকে আগুন গাড়িতে বোতল দিয়ে আগুন ধরাইছি, এখানে গাড়ি চালানো যাচ্ছে না। না, কত জারতে নাই, সকালতে বাইরে খালি ঘুরতেছি, খালি 2-3 ঘন্টা ঘুরা 220 টাকা মারছি। রাস্তার যে পরিস্থিতি, যে ঠান্ডা, এই ঠান্ডার জন্য আমাদের প্যাসেঞ্জার ওঠে না, কিন্তু ঠিকই আমাদের মালিক পক্ষ আমাদের কাছ থেকে জমা ঠিকই নিতেছে। আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারি জুড়ে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সামনে শীতের প্রকোপ আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের দিনে আমরা তাপমাত্রা, বিশেষ করে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমে যাবে, কোনো কোনো জায়গায় এর থেকে বেশি কমতে পারে। শুধু ঢাকাতেই আপনার আজকে সকালের তাপমাত্রা 13.8, এটা নর্মাল থেকে প্রায় 2 ডিগ্রি কম আছে এবং দিনের তাপমাত্রা এটাও আজকে 20-এর নিচে নেমে যাবে। তো আগামী 2 থেকে 3 দিন অন অ্যান অ্যাভারেজ ঘন কুয়াশা এটা সকাল থেকে দুপুর পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে আপনার তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ঘন কুয়াশা আরো কয়েকদিন থাকবে বলেও জানান তারা। জানুয়ারির শুরুতে অবশেষে রাজধানীতে অনুভূত হচ্ছে তীব্র শীত। তবে এই শীত সবার জন্য আশীর্বাদের নয়। খেটে খাওয়া হতদরিদ্র মানুষ, যাদের শীতের পোশাক কেনার ক্ষমতা নেই, তারা পড়েছেন ঘোর বিপাকে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশে এখন মোট ভোটার 12,36,83,512 জন। নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন।
খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অনুযায়ী চলতি বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এজন্য সবার আগে দরকার নির্ভুল ভোটার তালিকা। সংবাদ সম্মেলনে একথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিতর্কের ঊর্ধ্বে থাকতে শুধু নতুন ভোটার নয়, 12 কোটি ভোটারের সবার বাড়িতে গিয়ে তালিকা হালনাগাদ করবে কমিশন। 18 লক্ষের তালিকাও থাকবে, পুরা তালিকাও থাকবে। পুরা তালিকা থাকবে আমাদের হাতে, আর 18 লক্ষের তালিকা থাকবে প্রকাশিত। কোন বছরের তালিকায় বিতর্ক আছে আমরা কি জানি? আমরা যদি পুরা তালিকা যাচাই না করি, আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? হালনাগাদের আগে দেশে ভোটার ছিল 12,18,50,160 জন। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। এই হিসাবে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জনে। এর মধ্যে পুরুষ 6,33,30,103 জন আর নারী 6,03,52,415 জন। তৃতীয় লিঙ্গের আছেন 994 জন। ভোটার বৃদ্ধির হার 1.50%। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 17 বছর বয়সের তরুণদেরও ভোটার করতে চায় ইসি। এজন্য আইনের সংশোধনী আনার কথা ভাবা হচ্ছে। যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি আবার 1 জানুয়ারিতে। তো আমাদের যদি এই ইন্টারমিডিয়েট পিরিয়ডের কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। সেটা করব কিনা এটা নিয়ে আমরা ভাবছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, হালনাগাদ করা তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা 17 জানুয়ারির মধ্যে জানানো যাবে। এসব আবেদন নিষ্পত্তি করে 2রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 3,78,000 এনআইডি সংশোধনের প্রক্রিয়াধীন ছিল জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, এগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলে মনে করেন তিনি। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সকালে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ বেশি। তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারের যে ক্ষমতা, তার তুলনায় মানুষের যে ক্ষমতা, সেটা যদি তুলনা করি, তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। 3 তারকা হোটেল, রেস্টুরেন্ট, বিমান টিকিট, এসির মতো বিলাসী পণ্য সহ মোট 43টি পণ্যের ভ্যাট বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা বলেন। তার দাবি, বিলাসী পণ্যে ভ্যাট বাড়ানোয় সাধারণ মানুষ চাপে পড়বে না। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, শেখ পরিবার ও তাদের ঘনিষ্ঠ সহযোগীরা এ খাতে দুর্নীতির মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, 2009 সাল থেকেই বিদ্যুৎ খাতে কৃত্রিম সংকট তৈরি করে কুইক রেন্টাল,
ক্যাপাসিটি চার্জ, বিদেশ থেকে এলএনজি আমদানির নামে সীমাহীন অর্থ লুটে নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের লুটপাট, অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতি ধস, দ্বারপ্রান্তে, আর এর মাসুল দিতে হচ্ছে দেশের জনগণকে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম জানান, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি খতিয়ে দেখা হবে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। সরকার বিরোধী কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার পরও বিসিএস এর নিয়োগে বাদ পড়েছেন অনেকেই। আবার সংখ্যালঘু হওয়ার কারণেও বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। অন্য চাকরি ছেড়ে বিপাকে পড়েছেন অনেকেই। শেষ মুহূর্তে বাদ পড়ে হতাশায় রয়েছেন ভুক্তভোগীরা। বিষয়গুলো আবারও যাচাইয়ের আবেদন করেছেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমার বাবা কৃষিকাজ করে আমাকে মানুষ করছে। আমি আমার মেধা দিয়ে কলেজ, আমি বুয়েটে পড়াশোনা করেছি। আমি 41-এ ক্যাডার হয়েছি। আমি জয়েন করিনি যে আমি 43-এ আমার পছন্দসই একটা ক্যাডার পাইছি, আমি এটাতে জয়েন করব। আমি জানি আমি জীবনে কখনো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আমি করি নাই, আমার পরিবার করে নাই, আমার বংশ করে নাই। বিসিএস চাকরির সোনার হরিণ ধরা দিয়েও যেন হাত থেকে বের হয়ে যাবার উপক্রম। এত বছরের পরিশ্রম আর লালিত স্বপ্নের অপমৃত্যুর আশঙ্কা। চরম অনিশ্চয়তা নিয়ে সচিবালয়ের সামনে ভিড় করছেন বিসিএস এ বাদ পড়া ভুক্তভোগীরা। আমি বা আমার পরিবার কারোরই কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট নেই, এবং আমাদের নামে কোনো ফৌজদারি মামলা নেই, এবং আমি অলরেডি একবার গেজেটেড হয়েছি 15 অক্টোবর 2024। তো দ্বিতীয়বার গেজেটে আমি তাহলে গেজেটেড হব না কেন? প্রথম গেজেটের নাম আছে, পরের গেজেটের নাম নাই, এবং বৈষম্যহীন বাংলাদেশে আমরা আসলে এটা আশাই করতে পারি না যে আমাদের সাথে এই বৈষম্যটা হবে। 2000 সালে বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আওয়ামী লীগ সরকার। 4,35,000 প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা দিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য বিবেচিত হন 2800 জন। এর মধ্য থেকে 2023 সালের ডিসেম্বরে 2163 জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। সরকার পরিবর্তনের পর গত 15 অক্টোবর 99 জনকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। সেখান থেকে আবারও 168 জনকে বাদ দেওয়া হয়েছে। গত 28 থেকে 42তম বিসিএস এর টোটাল 257 জন বাদ দিয়েছে। সেখানে আমাদের এখন বৈষম্য বিরোধী সরকার, আর কি সমতা ভিত্তিক যে সরকার, এখানে আমাদের একমাত্র বিসিএস 43, সেখানেই আমাদের বাদ গেল 267 জন। আমাকে যদি চাকরিও না দেয় এটা নিয়ে আমার কষ্ট নেই, আমি শুধু এই প্রশ্নটার উত্তর চাই যে আমাকে কেন বাদ দেওয়া হলো। তারা চাকরি ছেড়েছি, আবার এদিকে আমাদের গেজেট আবার আমাদের নামও আসে নাই। তাহলে আমাদের কথা, আমাদের পরিবারের কথাটা একবার সরকারকে তো বুঝতে হবে। 2 ধাপে যে 267 জনকে বাদ দেওয়া হয়েছে তার বড় একটি অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। আবার গোপালগঞ্জ জেলার 30 জনের মধ্যে 24 জনকে বাদ দেবার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের সময় নানা অজুহাতে যে ধারা ছিল সেটি এখনও অব্যাহত থাকায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। 15 জানুয়ারির মধ্যে গেজেট প্রাপ্তদের যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার আগেই বাদ পড়াদের অন্তর্ভুক্তির আবেদন করেছেন প্রার্থীরা। আমরা গোপালগঞ্জ জেলায় 30 জনের মতন সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। তার মধ্যে 22 থেকে 24 বা 25 হতে পারে। এর মধ্যে আমরা দ্বিতীয় যে গেজেটটা হয়েছে এখানে আমরা আমাদের বাতিল করে দেওয়া হয়েছে। এই যে কালচার, এটা অবশ্যই একটা বাজে কালচার, অপকালচার। এই কালচার থেকে বেরোয় আসতে হবে। স্যারদের বরাবর একটা চিঠি দেওয়ার জন্য আসছে, অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আসছে, যাতে আমাদের দ্রুত এই যে পরবর্তী যে গেজেট হয়েছে সেই গেজেটের জন্য আমাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে কথা বলতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেলেও সচিবকে দপ্তরে পাওয়া যায়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংকটের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে দেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্প। বছর জুড়ে কারখানায় গ্যাস, বিদ্যুৎ ও শ্রমিক অসন্তোষের পরও জুলাই-নভেম্বর মাসে রেকর্ড প্রায় $2,000 কোটি পণ্য রফতানি হয়েছে। এতে রফতানি প্রবৃদ্ধি বেড়ে হয়েছে 11.5% বেশি। নতুন বছরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তবে নগদ অর্থের সংকট, শ্রমিক অসন্তোষ, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জে কিছুটা উদ্বিগ্ন তারা। শরফুল আলমের রিপোর্ট।
বিদায়ী বছরে গ্যাস বিদ্যুতের সংকট ছিল তৈরি পোশাক কারখানাগুলোতে। সুদের হার বৃদ্ধি, ডলারের চড়া মূল্য আর রাজনৈতিক অনিশ্চয়তায় এই খাতের উদ্যোক্তারা নতুন করে ব্যবসা সম্প্রসারণ করতে পারেননি। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব, ইন্টারনেট পরিষেবা বন্ধ, কারফিউ, বন্যায় আমদানি রপ্তানি ব্যাহত ও শ্রমিক অসন্তোষে অস্থিরতা ছিল গার্মেন্টস শিল্পে। তবে গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাভার আশুলিয়ার কারখানাগুলোতে শ্রম অসন্তোষ এখনো কাটেনি। এসবের মধ্যেই প্রধান রপ্তানি খাত ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি বিজিএমইএ এর। আমরা কিন্তু গত বছরের চেয়ে 11% বেশি এক্সপোর্ট করতে সক্ষম হই। এত বড় চ্যালেঞ্জিং ইয়ার, যেখানে ইনফ্লেশন হাই ছিল সারা দুনিয়াতে, ওভারঅল মার্কেট ডিমান্ড একটু স্লো ছিল, তার মধ্যেও বাংলাদেশ হ্যাড এ ভেরি গুড গ্রোথ। আমাদের যে একটা বড় মার্কেট ইউএস মার্কেট, সেই ইউএস মার্কেট ইজ রিকভারিং। ওভারঅল তাদের ডিমান্ড ইজ হাই, কারণ তাদের ইনফ্লেশনটা কমে এসছে। আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বড় চ্যালেঞ্জ আছে, লিকুইডিটি ক্রাইসিস আছে। আমাদের একটা স্টেবল বিজনেস এনভায়রনমেন্টের দরকার, গুড ল অ্যান্ড অর্ডার, গুড গভর্নেন্স এন্ড স্টেবল বিজনেস এনভায়রনমেন্ট, নো লেবার আনরেস্ট যদি আমরা মেইনটেইন করতে পারি, তাহলে আমাদের কিন্তু সেটা আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। পরিসংখ্যান বলছে 2023 সালের জুলাই নভেম্বর মাসে 1781 কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা 2024 সালের একই সময়ে বেড়ে দাঁড়ায় 1991 কোটি ডলারে। পণ্য রপ্তানির ইতিবাচক ধারায় প্রবৃদ্ধিতেও এসেছে গতি। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, অর্থের যোগান, সুশাসন ও শ্রম পরিস্থিতির উন্নয়ন না হলে সম্ভাবনার পরও হোঁচট খেতে পারে ইতিবাচক এ ধারা। যে ঘন ঘন যে বিক্ষোভ হচ্ছে, আনরেস্ট হচ্ছে, এটাকে যদি আমরা কন্ট্রোলে না আনতে পারি, তাহলে এটা একদিকে প্রোডাকশন বা আউটপুট ক্ষতিগ্রস্ত হবে, আরেকদিকে আরো বিপজ্জনক যেটা কনফিডেন্স ক্ষতিগ্রস্ত হবে। বায়ার হয়তো বাধ্য হয়ে অর্ডার কম দিচ্ছে বা অন্য জায়গায় সরাচ্ছে। লোকাল ম্যানুফ্যাকচারিং যেগুলো হয় ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের, যারা ব্যাক টু ব্যাক এলসি পায় না, এলসি করতে হয় র মেটেরিয়াল, তাদের এলসিটা একটু সহজ করে দেওয়া, এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই যে গ্রোথ অপরচুনিটিটা আসছে বেশ ভালো, এটার কিন্তু সুযোগ নেওয়াটা কষ্টকর হয়ে যাবে। ট্রেড পার্টনার যারাই আসে তারা কিন্তু লং টার্মে আসতে চায়, শুধু তারা জানতে চাইবে যে আলটিমেটলি পলিটিক্যাল সলিউশনটা কি। রাজনৈতিক সংকট কাটিয়ে তৈরি পোশাকের নতুন বাজার তৈরির যে সুযোগ এসেছে তাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এই আদেশ দেন। আসামি পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। গত 26 নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হলে ওই দিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়, কিন্তু সেদিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আজ দিন ধার্য করেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রাইসুর রহমান রাতুলকে 1 লাখ টাকার অনুদান দিয়েছে বিজেপি। সকালে বিজেপি সদর দপ্তরে তার হাতে অনুদানের চেক তুলে দেন বিজেপির অতিরিক্ত মহাপরিচালক ইয়াসির জাহান হোসেন। সম্প্রতি জুলাই আন্দোলনে আহত রাতুল উত্তরা 7 নম্বর সেক্টরের 28 নম্বর রোডে একটি ফুড কোর্টের দোকান দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বিজেপির নজরে আসে। বিজেপি মহাপরিচালকের 100 জন আহতকে অনুদান দেবার উদ্যোগের ভিত্তিতে রাতুলের ভবিষ্যতের জন্য তাকে এই সহায়তা করল বিজেপি। এর আগে গেল 8 ডিসেম্বর বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন 42 জন ছাত্র জনতার মধ্যে অসহায় 7 জনকে অনুদান ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেয় বিজেপি। বিভিন্ন সহকর্মীরা আমরা ওর উত্তরা 7 নম্বর সেক্টরে 24 নম্বর রোডে তার ফুড কোর্টটা আমরা ক্রেতা হিসেবে দেখেছি। সেই লক্ষ্যে তার এই ফুড কোর্টটা যাতে আরো সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ও আকিজ শিল্প গোষ্ঠীর সৌজন্যে যশোরে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। সদর উপজেলার পুলের হাটে আদ্দিন সুকিন উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিল জনসমুদ্রে পরিণত হয়েছে। এ উপলক্ষে সেখানে স্বাস্থ্য ও বইমেলার আয়োজন করা হয়েছে। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। বুধবার দুপুরে ইসলামী বইমেলার উদ্বোধন করেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সুকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক HR অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুল। বাদ মাগরিব শুরু হয় মাহফিল। এতে প্রধান বক্তা ছিলেন আল্লামা মামুনুল হক। তিনি বলেন, বর্তমান যুগে মুসলিম উম্মাহর জন্য শিক্ষামূলক এই মাহফিলের গুরুত্ব অপরিসীম। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বলতে হবে। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে গণদাবিতে পরিণত করতে হবে। মাহফিলের শুরুতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ। এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত 6 জন আলেমে দ্বীন এবং ইসলামিক স্কলার ওয়াজ করেছেন। আজ মুফতি আমির হামজা ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং 3রা জানুয়ারি শাহেক আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি ওয়াজ করবেন। এছাড়া প্রতিদিন দেশ বরেণ্য ইসলামী কণ্ঠশিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। এদিকে নারীদের মাহফিলে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। এই মাহফিলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি এবং অনেক কিছু শিখতে পারছি। আমরা পরবর্তীতে এমন মাহফিল আবারও চাই যশোরে। তাফসীর কোরআন মাহফিলের পাশাপাশি আমরা দেখছি এখানে বই মেলাও আছে। আমরা ইয়ং জেনারেশন, আমাদের অনেক জ্ঞান দরকার, ইসলামিক জ্ঞান দরকার। পাশাপাশি আমাদের অনেক ভুল হয়। এখন থেকে যদি ইসলামিক জ্ঞান জানি তাহলে বড় হলে আমাদের পরের জেনারেশনকে আমরা শিক্ষা দিতে পারবো। যশোরে প্রতি বছর এমন মাহফিলের অনুরোধ জানিয়েছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজনৈতিক অস্থিরতার বছরও রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা আয় করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, যা ২০২৩ সালের তুলনায় ১,৮৮৮ কোটি টাকা বেশি। দেশের সবচেয়ে বড় এ ব্যাংকের আমানত এখন ১,৬৪,৯৬০ কোটি টাকা, যার বিপরীতে ঋণ মাত্র ৯৯,১৮০ কোটি টাকা। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মুনাফা বেড়েছে। সংকটের মধ্যে খেলাপি ঋণ আদায় হয়েছে ১৭৭০ কোটি টাকা, আর রেমিটেন্স থেকে আয় ১,০২৪ কোটি টাকা। অপারেটিং প্রফিট এবার আমাদের ৫,৬৩৪ কোটি টাকা। এটা কিন্তু মানে অতীতের সব রেকর্ড এটা ভঙ্গ করেছে এবার। গত বছরের তুলনায় যেটা আমাদের ১,৭৮৮ কোটি টাকা বেশি গত বছরের চেয়ে। এটা আমাদের একটা বড় সাফল্য, যে অনেক বাধা বিপত্তির মধ্যেও আমাদের বেশ কিছু পদক্ষেপ ছিল, যে কারণে আমরা এই অর্জনটা করতে পেরেছি। এবারে পার্টেক্স খেলার খবর। বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাট করছে ঢাকা ক্যাপিটালস। টস জিতে ইনিংস ওপেন করতে নেমে দলের 5 রানেই বিদায় নেন লিটন দাস। কোনো রান তুলতে পারেননি এই ওপেনার। দলীয় 14 রানে আউট হন আরেক ওপেনার তানজিদ হাসান। দুজনকেই ফেরান তাসকিন আহমেদ। এর আগে দু দলই খেলেছে একটি করে ম্যাচ। প্রথমটিতে রংপুর রাইডার্সের কাছে হারে থিসারা পেরেরার দল, আর রাজশাহী পরাজিত হয় বরিশালের কাছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার সংগ্রহ 3 উইকেটে 122 রান। ব্রেন্টফোর্ডকে 3-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের 2-এ উঠেছে আর্সেনাল। নিজেদের মাঠে 13 মিনিটে ব্রেন্টফোর্ড এগিয়ে যায় বিউমোর গোলে, তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 29 মিনিটে গ্যাব্রিয়েল জেসুস সমতায় ফেরার আর্সেনালকে। এরপর 50 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। বল দখলে দুদল সমান তালে লড়লেও আক্রমণে এগিয়ে থাকে গানাররা। তারই ধারাবাহিকতায় 53 মিনিটে আর্সেনালের হয়ে গোল করেন মার্টিনেল্লি। 39 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান তাদের। 45 পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে ঢাকা সহ সারা দেশ। চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় রাজবাড়ীতে শীতকালীন মহড়া স্থগিত।
বর্তমানে দেশে মোট ভোটার 12,36,83,000। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 20 জানুয়ারি থেকে হালনাগাদ কার্যক্রম শুরু। আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দাবি মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করবে বিএনপি। শেষ মুহূর্তে বিসিএস এর নিয়োগে বাদ পড়েছেন অনেকেই। অন্য চাকরি ছেড়ে হতাশায় ভুক্তভোগীরা। বিষয়গুলো আবারও যাচাইয়ের আবেদন। এবং সংকটের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে গার্মেন্টস শিল্প। বছরে জুড়ে নানা সংকটের পরও রেকর্ড $2,000 কোটি তৈরি পোশাক রফতানি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউব দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।